রূপান্বিতা রায়ের লেখা গল্প অগোচরে। কিছু কিছু নাম আছে, মানে চেনাশোনা না হলেও শুধুমাত্র নামটা শুনেই গা জ্বলে যায় সমীরনের। যেমন রাজীব। এই রাজীব নামটা শুনলেই মাথা গরম হয়ে যায় সমীরনের। জীবনটা ছারখার করে দিয়েছিল এই একটা লোক ওদের। ঠিক পাশের বাড়িতেই থাকতো রাজীব কাকুরা ওদের। কাকু অবশ্য নামেই, বাবা মায়ের শেখানো ভদ্রতা সভ্যতা আছে, তাই কাকু বলা, নইলে আসলে একটা আস্ত চাকু। পাশের না, ওদের বাড়ির পিছনের বাড়িটা ছিল রাজীব কাকুদের বাড়ি। তখনও পিনকোডে কলকাতা 7,92,000 লেখা হলেও মাঝে মাঝেই ঠিকানার কলকাতা লেখা নিয়ে নিজেরাই সংশয়ে পড়ে যেত ওরা। 90-এর মাঝামাঝি তখন জীবনটাও অনেকটা আলাদা ছিল। তা সেই কলকাতার পিনকোডওয়ালা মফস্বলের আদর মাখা পাড়ায় এক চিলতে জমি কিনেছিলেন বাবা। মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো তখনও কিছু আলগা আমেজ মাখানো রোদ্দুরের মতোই ছিল। বড় কোনো স্বপ্ন দেখতেও ভয় লাগতো। সমীরন বেশ ছোট তখন, ক্লাস 3 বা 4। তবু জমি কেনার আগে মায়ের যে গয়না বিক্রি করতে হয়েছিল কানাঘুষো শুনেছিল ও। মধ্যবিত্ত বাড়িতে গয়না বিক্রি তখনও বেশ বড় বিষয়। বাবা একটু অপরাধী চোখেই তাকিয়েছিলেন মায়ের দিকে, কিন্তু মা অবিচল ছিলেন। অন্তত ভেতরে কষ্ট হলেও বাইরে এতটুকু রাগ অভিমান দুঃখ কিছুই ছিল না। তা কষ্ট মষ্ট করে তো জমি কেনা হলো, কিন্তু বাড়ি বানাতে গেলে তো অনেক টাকা লাগে। হাঁসফাঁস করা চিন্তা ছিল। আবার অলস শীতের দুপুরে ওদের ওই এজমালি ভাড়া বাড়ির উঠোনে পাতা মাদুরে বসে বসে সমীরন ভাবত ওদের অনেক বড় বাড়ি হবে, নিজেদের একটা ছাদ হবে। এখানে মায়ের জামা কাপড় শুকোতে বড় কষ্ট হয়। 4 ঘর ভাড়াটে, দড়ি সেই সংখ্যাই কম, তাই নিয়েও ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তাই নতুন বাড়ির ছাদে দড়ি লাগাবে ওরা। শীতের সকালে রোদ্দুর উঠলে কাঁথা লেপ দিয়ে আসবে তাতে। পাশের বাড়ির গীতু ঠাম্মার মতো মা আচার আর বড়ি বানিয়ে রোদে দেবে, আর সমীরন আর টুকটুকি মিলে পাহারা দেবে সেগুলো, যাতে কাক পায়রা মুখ না দিতে পারে। আর ওর যদি একটা নিজের ঘর থাকে, একদম নিজের একটা ঘর, উফ, তাহলে তো আনন্দে মরেই যাবে সমীরন। তবে মরে যাবার আগে সেই ঘরে একটা শচীনের বড় পোস্টার লাগাবে। দিন রাত্রি তাহলে শচীনকে দেখা যাবে। কবে ভারতের খেলা হবে আর পিন্টু কাকুদের বাড়ির টিভিটা উঠোনে লাগানো হবে, সেই অপেক্ষাতে থাকতে হবে না। এত স্বপ্ন অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। কোনো মতে একটা মাথা গোঁজার আশ্রয়টুকু বানাতে গিয়েই বিস্তর ধার দেনা হয়েছিল বাবার। তাতেও বোধহয় বাকি গয়নাটুকু চলে গিয়েছিল মায়ের। 2টো ছোট ছোট ঘর, একটা রান্নাঘর, বাথরুম পায়খানা আর এক চিলতে বারান্দা। ঘরগুলোতে তখনও প্লাস্টারও হয়নি। আর মাথার উপর ছাদ, না সেটাও জোটেনি, কারণ ছাদের পয়সা ছিল না, তাই টালির চাল ছিল। তবে তাতেই খুব খুশি ছিলেন মা ঠাকুরমা। শুধু বাবাই একটু গম্ভীর ছিলেন। গভীর রাত অবধি কী সব ভাবতেন। একদিন শুনেও ছিল মাকে আক্ষেপ করে কী সব বলছেন, এত ধার দেনা হয়ে গেল, কিভাবে যে সামলাবো। অত চিন্তা করো না তো, ঠাকুর আছেন, সব ঠিক হয়ে যাবে। তোমার গয়নাগুলো সব চলে গেল, মান সম্মানের চেয়ে বড় তো আর হয় না। তাছাড়া সৌমার টুকটুকি দুজনে ভালো করে পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াবে, ওরাই তো আমার গয়না। মাসে মাসে অনেকগুলো টাকা লোনের ওখানে কাটবে, সংসার কিভাবে চলবে? আমি ঠিক চালিয়ে নেব। সত্যি করে বলো, ওখানে থাকা যাচ্ছিল? ওই পরিবেশে ছেলে মেয়ে দুটো মানুষ হতো? তা ঠিক, এই পাড়াটা ভালো, প্রতিবেশীরাও সবাই ভদ্র। সেই ভদ্র প্রতিবেশীদেরই একজন ছিল এই রাজীব নামের শয়তানটা। চিন্তায় আর অত্যাধিক পরিশ্রমে বাবার খাওয়া দাওয়া ঠিকমতো হতো না। অফিস থেকে ফেরার পথে একটা গুদামে খাতা লেখাপড়ার কাজ করে ফিরতে দেরি হতো। মা অনুযোগ করতেন এত পরিশ্রমের জন্য, কিন্তু হাঁ করে বসে থাকা খিদেটাকে বুঝতে পারতেন, কিন্তু কিভাবে সাহায্য করবেন বুঝতে পারতেন না। তবে মধ্যবিত্ত পাড়া হবার সুবাদে অল্প দিনেই 2-1 অমুক দিদি তমুক বোন হয়ে গিয়েছিল মার, আর সেভাবেই 2-4টে টিউশনও পড়াতে শুরু করেছিলেন মা। তুমি আবার পড়াতে কেন শুরু করলে? অসন্তুষ্ট হয়ে বলেছিলেন বাবা। আহা, সন্ধেবেলা তো আমি বসেই থাকি, সোম নিজের মতোই পড়ে, টুকটুকিকে একটু আধটু দেখিয়ে দিতে হয়, তখন সব কটাকে নিয়েই বসে যাব।
বাড়িতেই তো আসবে পড়তে, বুঝিয়ে বলেছিলেন মা। সারাদিন খাটাখাটনির পরে আবার পড়ানো, সেও তো কত পরিশ্রমের কাজ। সারাদিন খাটাখাটনির পরে যে তুমি আর এক জায়গায় যাও তার বেলা? সংসার তো আমাদের দুজনেরই, তাই না? বাবা এর কোনো উত্তর দিতে পারেননি, হয়তো বাস্তবটাও বুঝেছিলেন বলে। তবে কিছুদিনের মধ্যেই শরীরটা বিকল হলো, আর প্লুরিসই ধরা পড়ল। পুরনো কর্মী ছিলেন, তাই চাকরি না গেলেও নো ওয়ার্ক নো পে ছিল বাবার। আর যে গুদামে খাতা লেখার কাজ করতেন সেটাও চলে গেছিল। সেই সময় প্রথম দেখেছিল রাজীব কাকুকে ও। বাবা হয়তো যাতায়াতের পথে আগে থেকেই চিনতেন, মাও হয়তো, কিন্তু বাড়িতে লোকটা প্রথম সেদিনেই এসেছিল। লোনের টাকা পরপর 2 মাস দিতে না পারায় যেখান থেকে লোন নেওয়া হয়েছিল তারা হুজ্জুতি করছিল বাড়িতে এসে। তখন তাদের কোনো মতে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছিল। সেই রাতটা কখনো ভুলতে পারবে না সমীরণ। তখনও কলিং বেল আসেনি বাড়িতে। বারান্দায় একটা গ্রিলের গেট ছিল, তাতেই তালা লাগানো হতো। বাড়িতে কেউ এলে সেই তালাটা নেড়েই ডাকতেন। পাওনাদারেরা চলে যাবার পর কিছুক্ষণ পরেই দরজায় আওয়াজ এসেছিল। সেই আওয়াজে বাবা, মা, ঠাকুরমা তিনজনের মুখ কেমন পাংশু হয়ে গেছিল। শুধু টুকটুকিটাই কেঁদে উঠেছিল। আর তখন অচেনা গলার ডাক এসেছিল, ও দাদা, আছেন নাকি? আমি রাজীব, পাশের বাড়ির। পাশের বাড়ির লোককে তো আর দাঁড় করিয়ে রাখা যায় না, তাই ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিয়েছিলেন মা। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা, লম্বা পানা রাজীব কাকু ঘরে ঢুকে এসেছিল। তারপর ভনিতা না করে জিজ্ঞেস করেছিল, একটু চেঁচামেচি শুনলাম, কোনো সমস্যা হয়েছিল? মাথা নিচু করেছিলেন বাবা। মা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। এক নজর ওর দিকে কাকু তাকিয়ে বলে উঠেছিলেন, এই যে ভাইপো, একটু জল দাও তো, গলা শুকিয়ে গেল। মায়ের চোখের ইশারায় জল আনতে রান্নাঘরে গেছিল ও। তখনও বাড়িতে বাড়িতে জলের বোতল বা ফ্রিজ ছিল না। মাটির জ্বালায় জল রাখা হতো, ঠান্ডা থাকতো সারাদিন। একটা স্টিলের গ্লাস রাখা থাকতো মাটির জ্বালার পাশে, সেটা দিয়ে জল তুলে এনে অন্য গ্লাসে ঢালা হতো। বাইরের লোকেদের জন্য কাঁচের গ্লাস ছিল। কালে ভাদ্র কেউ এলে মা তাতেই জল দিতেন। সেইভাবে জল এনে দেখে ঘরে সবাই চুপচাপ আছেন। দে বাবা, জলটা দে। কোন ক্লাসে পড়িস? অন্তরঙ্গ গলায় বলে উঠেছিলেন কাকু। আরও কিছুক্ষণ সাধারণ গল্প করে যাবার সময় বাবাকে বলেছিলেন, তাহলে ওই কথাই রইল দাদা, তোমারও নিজের বাড়ি, আমারও নিজের বাড়ি, তুমি আমি কেউ পালাবো না। কিন্তু আপনি তো আমাদের সেভাবে চেনেন না, মা বলে উঠেছিলেন। চিনে নেব বৌদি, ওই যে বললাম নিজেদের বাড়ি ছেড়ে তো আর কেউ পালাবো না আমরা। সেই থেকেই দুটো পরিবারের মধ্যে আত্মীয়তা শুরু হয়েছিল। বিথি কাকিমা আর মা বেশ বন্ধুই হয়ে গেছিলেন। পূজা, পায়েল, সমীরণ আর টুকটুকি 2 বাড়ির 4 ছেলে মেয়ে একসাথেই প্রায় বড় হচ্ছিল। ওদের পাকা বাড়ির ছাদে আচার, বড়ি পাহারা চলতো একসাথে। মায়ের কাছেই পড়তো ওরা সবাই মিলে। বাবা মাস মাইনে পেয়ে টাকা শোধ দিতেন কাকুকে। কত টাকা নেওয়া হয়েছিল সেটা না বুঝলেও বাবা, মা, ঠাকুরমার কথা থেকে ভাষা ভাষা বুঝেছিল যে বাড়ি বানাবার সময় 1000-10 টাকা ধার নিতে হয়েছিল একজনের কাছ থেকে চড়া সুদে। জমানো টাকা গয়না বিক্রি করে সব টাকা মিলিয়েও ওই টাকাটা নাকি বাকি থেকে গিয়েছিল। তাই সেই সুদখোর মহাজনের লোকজন এসেই অপমান করেছিল। সেই সময়ই রাজীব কাকু এসে হস্তক্ষেপ করে। তখনও 10,000-এর মধ্যে বাকি ছিল যে 8,000 টাকা, উনি নিজেই দিয়েছিলেন সেটা। বাবা প্রতি মাসে শোধ দিতেন 500 টাকা করে। বাবা কত বেতন পেতেন জানতো না সমীরণ। 500 টাকাতে কি হয় তাও জানতো না। তবে সেই 96 সালে ধার শোধ করার পরে যে খুব টানাটানিতেই চলতো বাকি দিনগুলো, সেটা বুঝতে পারত। মাসের 20 তারিখ হলেই ক্যালেন্ডারের দিকে তাকিয়ে প্রতীক্ষা চলতো 5 তারিখের, মাইনের দিনের। ছোট ছোট শখ আহ্লাদ প্রয়োজন মেটার বার্তা নিয়ে আসতো 5 তারিখটা। তবে সেজন্য মুখের হাসিগুলো ম্লান হতো না। ছোট থেকেই ওরা 2 ভাই বোন জেনে গেছিল দরকারের বাইরে কিছু চাইতে নেই, আর মন দিয়ে পড়াশোনা করতে হয়। এইভাবেই দিন কাটছিল, পড়াশোনা, দুষ্টুমি, খেলাধুলা আর ডাক্তার হবার স্বপ্ন চোখে নিয়ে। হ্যাঁ, আর 5টা বাচ্চার মতোই বড় হয়ে কি হতে চাও রচনার উত্তরে সবসময় ডাক্তার হবার কথাই তো লিখত সমীরণ। ভাবতো ডাক্তার হলে অনেক পয়সা হবে ওর, অনেক ক্ষীরকদম আর মিল্কোজ কিনে খাবে।
কোকাকোলার বোতলের মতো দেখতে মৌরি লজেন্সের কৌটো কিনে জমাবে, আর সব রকম কালি সেলোপেন কিনবে। ক্লাস 3 তখন ক্লাস 6 হয়ে গেছিল। স্কুলের মাস্টারমশাইরা মেধাবী ছেলেটিকে একটু বেশিই যত্ন করতেন। এভাবেই ক্লাস 7 হয়ে গেল। বীজগণিত আর পাটিগণিত শেখার ফাঁকে জীবনটাকে নতুনভাবে চেনা শুরু হচ্ছিল। মাঝে একটাই পরিবর্তন এসেছিল, ঠাকুরমা অল্প কিছুদিন জ্বরে ভুগে মারা গেছিলেন। প্রথম দিকে শোক কেটে যাবার পর ঠাকুরমার ঘরটা হয়ে গেছিল ওদের পড়ার ঘর। সেই রকম একটা দিনেই ঘটে গেছিল সেই ঘটনাটা। এই মধ্য 30-এ এসে ভাবলেও রাগে গা জ্বালা করে সমীরণের। লোন তখন প্রায় শেষের মুখে। বাবা কাকুকে ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলেছিলেন, কিন্তু কাকু উল্টে কিছু একটা বলেছিলেন। পাশের ঘরে বসে এক মনে এটি দেবের ইংরেজি গ্রামার বই পড়ছিল সমীরণ, কিন্তু আচমকা মায়ের চিৎকার কানে এসেছিল। মা তো জোরে কথা বলা পছন্দ করতেন না, বলতেন পড়ার আওয়াজ ছাড়া জোরে কথা বাড়িতে যেন না হয়। সেই রাতটা কোনোদিন ভুলতে পারবে না সমীরণ। ক্লাস 7, একটু একটু করে বুঝতে শিখছিল অনেক কিছু। জীবন বিজ্ঞানের বইতে নতুন চ্যাপ্টার ছিল, যেটা নিয়ে অনেক টিকা টিপ্পণী গবেষণা চলছিল ক্লাসের বন্ধুদের মধ্যে। তাই কাকুর বলা, দাদা থ্যাংক ইউ তো আপনাকেই বলতে ইচ্ছে করছে। আসল টাকা আপনার থেকে পেয়েছি, আর সুদটা বৌদির থেকে। মানেটা বুঝে নিয়েছিল সমীরণ। প্রথমে না বুঝতে পারলেও সেদিন বাবা মায়ের চাপা ঝগড়ায় সারা রাত ধরে মায়ের কান্নায় আন্দাজ করতে পেরেছিল। পরের দিন কাকু এসে বলেছিল, দাদা আমি তো চায়ের কথা বলেছিলাম, কিন্তু বাবার মায়ের প্রতি অসম্ভব পজিটিভনেস ছিল, তাই সমস্যা মেটেনি। উল্টে বাবা গজগজ করতে করতে মাকে বলেছিলেন কবে কবে বাবা বাড়ি এসে দেখেছিলেন কাকু ঘরে বসে আছে। আমাদের বেডরুমে বসে থাকতো রাজীব, আমি নিজে দেখেছি অগন্তিবার। কারণ অন্য ঘরে সৌমার টুকটুকি পড়তো, ওদের যাতে ডিস্টার্ব না হয় তাই। তাই ওদের যাতে ডিস্টার্ব না হয় না, ওদের জন্য ডিস্টার্ব না হয়। এই শব্দবন্ধকটা মনে আছে সমীরণের, মনে থাকবেও আজীবন। কারণ পরের দিন সকালে মাকে যখন দেখেছিল ওরা, তখন মা আর নেই। মানের দেহটা ছিল, ফ্যানের সঙ্গে ঝুলছিল, কিন্তু মা ছিলেন না। বাবাও পাল্টে গেছিলেন একদম। যে বাবা প্রতিটা পয়সা জমাতেন, সেই বাবা মায়ের শোকে ভেসে গেলেন, মদ ধরলেন। ক্লাস 7-এর সমীরণ আর 4-এর টুকটুকি কিভাবে যেন ছোট দুটো মানুষ জোর করেই বড় হয়ে গেল। বেহেড বাবাকে সামলাতে গিয়ে পড়া ডকে উঠল সমীরণের। প্রথম প্রথম আত্মীয়রা এসে থাকতেন, তারপর কারোর টিকি দেখা পাওয়া গেল না। প্রতিবেশীরা অবশ্য অনেক করেছিল, ওদের 2 ভাই বোনের খাওয়া দাওয়া অনেক কিছুই দেখত প্রতিবেশীরা। তবে শ্রীহীন হয়ে গেছিল জীবনটা। বাজারে ধার দেনা বাড়ছিল বাবার। নেশা যেদিন করতেন, অফিসে যেতে পারতেন না পরের দিন। নিজের মনে বিড়বিড় করে বলতেন, মাত্র একটা দিনের বাজে ব্যবহারের জন্য আমাকে ছেড়ে চলে গেল উর্মিলা। আমি এত নীচ, একটা নরকের কীট, একটা ড্রেনের নোংরা। আমাকেও তোমার কাছে নিয়ে যাও উর্মিলা, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। প্রথম প্রথম বাবার উপর তীব্র ঘেন্না ছিল, পরে বুঝেছিল বাবা নিয়তির দাস মাত্র। বাবাকে এমনভাবেই কথাগুলো বলা হয়েছিল যেগুলোর পিছনে অন্য উদ্দেশ্য ছিল। সমীরণ যখন 9, মা চলে যাবার পরে 1.5 বছর কেটে গেছে। বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন বাবা। ক্লাস 3 থেকে 9, সংখ্যার হিসেবে মাত্র 6 বছর হলেও চেনাশোনা হয়ে গিয়েছিল অনেক। সবাইকে ছেড়ে আবার নতুন করে শুরু। তবে কাছাকাছি একটা বস্তি ঘেঁষা পাড়ায় ঘর ভাড়া নিয়েছিলেন বাবা। স্কুলের পড়ায় পিছিয়ে যাচ্ছিল সমীরণ। বোনটা বাজে সঙ্গে পড়ল। ওর বেড়ে ওঠার বয়সে কেউ তো ছিলই না পাশে। এমনকি প্রথম মাসিক হবার পরে কেঁদে আকুল বোনকে ওর স্কুলের দিদিমণি বুঝিয়েছিলেন মাসিক কি, কেন হয়। নতুন পাড়ায় কোনো পাশের বাড়ির সঙ্গে মেশার অনুমতি ছিল না ওদের। এভাবেই একটা স্বপ্ন মারা গেল। ভুল, স্বপ্নটা মারা না, মার্ডার হয়েছিল। ডাক্তার হতে চাওয়া সমীরণ পাশ গ্রাজুয়েট হয়ে একটা ওষুধের দোকানে কাজ ধরেছিল। তার আগে অবশ্য অনেক লড়াই করেছে। ভোরে উঠে বাড়িতে বাড়িতে নিউজ পেপার দিয়ে কেবল টিভির অফিসে লাইন লাগাবার কাজ করে পড়াশোনা চালিয়েছে। বাবা মদ ছেড়ে দিয়েছিলেন, তবে কাজও করতে পারতেন না। ক্রনিক ডিপ্রেশনে রোগী হয়ে গেছিলেন তীব্র অপরাধ বোধ থেকে।
টুকটুকির একটা আলগা চটক ছিল। সমীরণ চোখে চোখে রাখার চেষ্টা করলেও বুঝতে পারত বোনটার হাল ধরতে হবে, কিন্তু কিভাবে বুঝতে পারত না। মাত্রই তো 21। তখনই ওষুধের দোকানেরই একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দাদা ওকে বলেছিলেন এই এমআর পেশার কথা। সম্মান, সুবিধা এবং পয়সা সবটাই আছে। কিন্তু দাদা, আমি তো পাস গ্রাজুয়েট, আমার হবে? কিন্তু করে বলেছিল সমীরণ। আরে, তুমি তো ওষুধের দোকানে কাজ করো, ড্রাগস সম্পর্কে একটা বেসিক আইডিয়া তো আছে, আর ইংরেজিটাও কাজ চালাবার মতো বলতে পারো। বলিয়ে কইয়ে আছো, চেষ্টা তো করো। তার চেষ্টা করেছিলেন সমীরণ, আর তাই ক্লাস 7-এর ফার্স্ট বয় হবার পরে জীবনের প্রথম ভালো খবরটা পেয়েছিল 22 ছুঁই বয়সে, এডি ফার্মাসিউটিক্যালে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে। জীবনের চাকাটা আবার ঘুরতে শুরু করেছিল একটু একটু করে। 22 ছিল তখন সমীরণ, এখন 36। 14 বছরে অনেকটাই পাল্টে গেছে চারপাশটা। ব্যাংক থেকে লোন নিয়ে একটা 2 BHK ফ্ল্যাট কিনেছে হাওড়ার দিকে। ইচ্ছে করে পুরনো এলাকা ছেড়ে দিয়েছে। টুকটুকিকে নজরে রেখেছিল, নিজের এক জুনিয়র কলিগের সাথে আলাপ করিয়ে দিয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যে ও সফল। সঙ্গীতা ওয়েটস জয়দীপ হয়ে গেছে বছর 2 আগেই। তবে বাবার ডিপ্রেশন এখনো কমেনি। ওষুধ চলে, কিন্তু অন্তঃসলীলা ফল্গু নদীর মতোই বয়ে চলেছে তীব্র অপরাধবোধ আর কষ্ট। আর যতবার বাবাকে দেখে রাগে দাঁত কিরমির করে সমীরণের। শালা রাজীব, আমাদের কত সুন্দর একটা পরিবার ছিল। আজ আমি ডাক্তার হতে পারতাম, আমাকেই মিট করার জন্য কোনো সমীরণ অপেক্ষা করত। আর এখন আমাকে স্যার, একটু আমার প্রোডাক্টটা দেখবেন বলতে হয়। তো শেষ দেখতে পেলে আমি শান্তি পেতাম। সেই শান্তির সুযোগটা যে এভাবেই চলে আসবে ভাবতে পারেনি সমীরণ। নিজের পেশার সূত্রে রোজই হাসপাতালে যেতে হয় সমীরণকে। সেদিন ছিল শ্যামবাজারের একটি হাসপাতালে কাজ। সেখানেই চেনা মুখ নজরে এলো। পূজা বসে আছে আউটডোরে। অনেক দিন পর দেখা, তাও ছোটবেলার সঙ্গী, তাই চেহারা যতই পাল্টে যাক না কেন চিনতে পেরেছিল সমীরণ। পূজা না? কি খবর? ভালো? ওর দিকে তাকিয়েছিল একটু পূজা, বড় বড় চোখ মেলে। চিনতে পারছিল না বোধহয়। শেষ দেখা ক্লাস 9-এ, 15 বছর বয়সে। মাঝে জীবন চলে গেছে 20 বছর পার। সোমদা, তুই এখানে? মানে কাকে দেখাবি? বাবার জন্য এসেছিলাম গো, ডক্টর মাইতির কাছে। ডক্টর শুভব্রত মাইতি, নিউরোলজিস্ট। হ্যাঁ গো, বাবার অ্যাকিউট ডিমনেশিয়া আছে, ম্লান হেসে বলে পূজা। একটু দমে যায় সমীরণ। কতদিন দেখাচ্ছি স্যারকে? ইমপ্রুভ হচ্ছে? আমরা তো প্রথমে বুঝিনি রোগটা কি, ভেবেছিলাম এমনি ভুলে যাচ্ছে সব কিছু বয়সের জন্য। একদিন বাড়ি থেকে বেরিয়ে আর ফিরতে পারছিল না, চিনতেই পারছিল না কিছু। ভাগ্যিস পাড়ার কয়েকজন দেখতে পেয়েছিলেন, সেটা বছর 2 আগের কথা। তারপর প্রথমে একজনকে দেখিয়েছিলাম, সেরকম ইমপ্রুভ করেনি, তাই স্যারের কাছে এসেছি। আচ্ছা, চুপ করে যায় সমীরণ। ওদের কোম্পানিতে অনেক রকম ওষুধ আছে, নিউরোর ওষুধও আছে। ডক্টর মাইতি ভালোই চেনেন ওকে। দেখানো হয়ে গেছে? না, স্যার আগে পেশেন্ট দেখছেন, তারপর রিপোর্ট দেখবেন, তাই বসে আছি। কাকিমা কেমন আছেন? মা তো নেই গো, কোভিড হয়েছিল 21-এই। ওহো, আর পায়েল? তুমি অনেক কিছুই জানো না সোমদাদা। অবশ্য কিভাবেই বা জানবে? জেঠিমা ওইভাবে চলে গেলেন, তোমরাও বাড়ি বিক্রি করে দিলে। হ্যাঁ, জীবনটা পাল্টে গেল পুরো, সবটা। বোন তো পড়াশোনাও শেষ করলো না, বিয়ে করে নিল। এখন আছে একরকম, অশান্তি লেগেই থাকে। 2 বাচ্চা আছে, চাকরি বাকরি করে না বলে কোনো রকমে টিকে আছে অসম্মানের মধ্যেও। আর তুই? আমি কি কি করছিস? বিয়ে থা করেছিস? আমি একটা চাকরি করি সোমদাদা। বিয়ে করিনি, এখন ভাবি বেঁচে গেছি। বাবাকে নইলে কে দেখতো বলো? যাকগে, তুমি কি করছো? আর তুমিই বা এখানে কেন? আমি আছি একরকম রে, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি, এখানে কাজেই এসেছিলাম। বাহ, আর বিয়ে? না রে, বিয়ে থেকে অনেক দূরে আমি, তোর মতোই। তবে টুকটুকির বিয়ে হয়ে গেছে, বছর 2 হলো। এ তো দারুণ খবর। কেমন আছে ও? ভালোই আছে।
আমারই এক বন্ধুর সঙ্গে বিয়ে হয়েছে। প্রায় তখনই ডাক পড়েছিল পূজার রিপোর্ট দেখানোর জন্য। রিপোর্ট দেখিয়ে বেরোনোর সময়ও কথা হয়েছিল সমীরনের সঙ্গে, একদিন এসো, বাবার ভালো লাগতে পারে। আর আমার তো ভালো লাগবেই। এতক্ষণের ভালো লাগাটা উবে যাচ্ছিল রাজীবের নাম শুনেই। তাও দেঁতো হেসে যাব বলেছিল ও। পরে ডাক্তারবাবুকে মিট করে কাজের কথা সারার পরে জিজ্ঞেস করেছিল পূজার বাবার রোগের বিষয়ে। ডাক্তারবাবু জিজ্ঞাসু চোখে তাকিয়েছিলেন। তারপর পুরনো পাড়া চেনাশোনা নিজের লোকের মতোই প্রায় শুনে বলে উঠেছিলেন ওনার ডায়াগনোসিস। আসলে অলরেডি দেরি হয়ে গেছে অনেক, বোঝেনি তো? এসব ক্ষেত্রে দেরি হওয়া মানে অপূরণীয় ক্ষতি। নার্ভ সেলগুলো ব্রেনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলছে খুব দ্রুত। তাহলে এখন উপায়? ওনাকে যতটা সম্ভব নজরে রাখতে হবে, ওষুধ আর পথ্য দুই চালাতে হবে। এই আর কি, যতটা সম্ভব চেনা পরিমণ্ডলে রাখতে হবে যাতে মনের উপর চাপ না পড়ে। রিকভারির চান্স? এক ঝলক ওর দিকে গভীর চোখ মেলে তাকিয়েছিলেন ডাক্তারবাবু। তারপর বলেছিলেন, এই প্রফেশনে আছেন, সবই তো জানেন, রিকভারির চান্স কমই থাকে, তবে আমরা চেষ্টা করতে পারি, এই যা। মাথা নেড়েছিল সমীরণ। কি মনে হওয়াতে পরের দিনই চলে গেছিল পুরনো পাড়ায় পূজাকে ফোন করে। তুমি এলে খুব ভালো লাগলো, মন থেকে বলছি। পূজার কথা শুনে ঘাড় নেড়েছিল ও। চোখ ছিল নিজেদের সেই পুরনো বাড়িটার দিকেই। এখন সেখানে একটা অচেনা বাড়ি। ওরা নতুন এসেছে। তোমরা যাকে বিক্রি করেছিলে উনিও বিক্রি করে দিয়েছেন। ঘাড় নাড়ে সমীরণ। বুকে একটা পাথর জমছে যেন। পূজাদের বাড়িটাও তো অচেনাই। ওদের নিজেদের টালির বাড়ি ছিল। পূজাদের ছাদওয়ালা বাড়িটাই ছিল ওদের গর্ব। শীতের দিনে ছুটির সকাল দুপুরগুলো তো ওদের ছাদেই মাদুর পেতে বসে পড়াশোনা করত সমীরণ। পূজা, পায়েল টুকটুকি খেলে বেড়াতো ছাদেই। সেই বাড়ির প্রতিটি কোণায় অযত্ন আর অব্যবস্থা। বুকের পাথরটা ভারী হচ্ছে। তবে পাথর যেন 10 মণি হয়ে গেল পূজার বাবাকে দেখার পর। হাড় সর্বস্ব একজন মানুষ, সনের মতো সাদা চুল, কালো রং ছিল যার, সে এখন ফ্যাকাশে সাদা। বাবা, এই দেখো সোমদা। নিরুত্তর চোখ মেলে তাকালো সেই জীবন্ত লাশ, অচেনা চোখ। সোম বাবা, উর্মিলা জেঠিমা, সাধন জেঠুর ছেলে, আমাদের সামনের বাড়ি। এবার যেন চোখে ভাষা আসছে একটু একটু। তারপর ওর প্রায় 6 ফুট উচ্চতার দিকে তাকিয়ে মাথা নেড়ে হাত দিয়ে কি যেন একটা বলতে শুরু করলেন। তোমাকে চিনতে পারিনি। বলছে তুমি তো বাচ্চা ছেলে, অতটুকু বাচ্চা, তোদের চিনতে পারে? হয়তো নিজের মেয়ে বলে চিনতে পারে না জানো, তবে কাছাকাছি থাকি তো, খেতে দিই, সেই বুঝে একটা নিরাপত্তা আসে আর কি। তবে পায়েলের মেয়ে এলে খুব খুশি হয়। ও এখন 10 বছরের, ওকেই হয়তো আমি বা বোন ভাবে। দীর্ঘশ্বাস ছেড়ে বলে পূজা। তুই কিভাবে সামলাচ্ছিস সব একা? বহুক্ষণের প্রশ্নটা মুখে চলে আসে এবার। যেভাবে তুমি সামলেছিলে জেঠিমা চলে যাবার পর। কতটুকু ছিলে তুমি? ক্লাস 7, তাই না? কেক খেয়ে স্কুলে যেতে, পরে ম্যাগি বানাতে শিখে গেছিলে। গ্যাস ছিল না তখন তোমাদের, জনতা স্টোভ, নিজে জ্বালাতেও শিখে গেছিলে। টুকটুকির পড়াও দেখিয়ে দিতে, আবার জেঠুকেও দেখে রাখতে। আমাকে একবার তুমি বলেছিলে আমরা যখন ছোট ছিলাম বাবা মায়েরা আমাদের জন্য অনেক করতেন, এখন আমাদের করতে হবে। অতটুকু ছিলে তুমি, সদ্য মা হারা। তুমি পেরেছিলে, আর আমি তো 32 এখন। সত্যি বলতে কি, কতবার যে ভেবেছি তোমার কথা এই বছরে। তুমি পেরেছো আর আমি পারবো না? খুব দীপ্ত কথাগুলো শুনেও সব ঝাপসা লাগে কেন? তোদের ফাইন্যান্সিয়াল অবস্থা? আমার চাকরিটা খুব সাধারণ, তবে এটাই আমার প্রথম চাকরি, অনেক দিন হয়ে গেল। তাই স্যালারি বেশি না হলেও আমার হুট করে ছুটি নিতে সমস্যা হয় না। আটকায়ও না অফিসের পরে কাজ নিই। জানো তো, বাবাকে তালা দিয়েই যাই। আর কাকুর টাকা পয়সা সামান্যই ছিল, মায়ের কোভিডের ট্রিটমেন্টেই। মাথা নিচু করে পূজা। মাথা নিচু করেই বাড়ি ফিরেছে সমীরণ, অন্য দিনের চেয়েও সাবধানে বাইক চালিয়ে। ফিরে দেখে বাবা খবর দেখছেন টিভিতে, রোজের মতোই। হাত মুখ ধুয়ে বাবার পাশে এসে বসে ও। অনেকগুলো কথা, না বলা অনেক কথা বুকে জমে আছে, উত্তর চাই। বুকের পাথরটা নইলে নামবে না।
বাবা রিমোট টিপে টিভি বন্ধ করে ঘুরে তাকান বাবা। সন্ধানী চোখে তাকায় সমীরণ। 70 পেরিয়েছেন বাবা। দীর্ঘদিনের ডিপ্রেশনের পেশেন্ট হওয়ায় একটা মেঘলা ছায়া আছে মুখে। শরীরও ভেঙে গেছে আগের থেকে অনেকটাই। তবু আছেন বাবা। আর একজন মানুষ যে নেই, আটকে আছে কোনো অন্য যুগে। বাবা, মা কেন এরকম একটা ডিসিশন নিয়েছিল? চমকে তাকান বাবা। প্লিজ বাবা, আমাকে বলো। কোনোদিন তোমাকে জিজ্ঞেস করিনি। ভেবেছিলাম তুমি আরও আঘাত পাবে। ভাষা ভাষা যা শুনেছিলাম সেটাই বিশ্বাস করতাম। আজ জানতে চাই বাবা, উর্মিলাকে আমি সন্দেহ করেছিলাম। তোমার ঠাকুরমা মারা যাবার পরে ঘাট কাজের জন্য গঙ্গায় যাওয়া হয়েছিল। তোমার মা মাথায় জল দিয়ে এসে কাজে বসেছিলেন, আর রাজীব তোমার মায়ের হাত ধরেছিল। উনি সাঁতার জানতেন না বলে। কেন জানি না এই ছবিটা আমার মাথার মধ্যে গেঁথে গেছিল। তাই একটা সামান্য কথা শুনে আমি তোমার মাকে সন্দেহ করেছিলাম। সেটা মুখ ফুটে বলেও দিয়েছিলাম। আমার মুখ থেকে এটা শুনে উনি মানতে পারেননি, তার জন্যই। কিন্তু তোমার সঙ্গে তো মায়ের সম্পর্ক ভালোই ছিল। তবে আফসোস হয়, মুখ ফুটে ভালোবাসিটা বলিনি কখনো। আর সেদিন রাতে সরিটাও বলিনি। নিজের ইগো নিয়েই বসেছিলাম। বুঝিনি। অভিমান এসে মুখে হাত দিয়ে কেঁদে ওঠেন বাবা। বাবা, রাজীব কাকুর সাথে কি মায়ের সত্যিই কি কিছু? না, ওটা আমার অমূলক একটা সন্দেহ ছিল। তীব্র অধিকার বোধ থেকেই হয়তো। বলে একটু চুপ করেন বাবা। তারপর বলে ওঠেন, সবটাই আমার দোষ, আমার জন্যেই। বাবা, তুমি শান্ত হও। আমি আজ ওই পাড়ায় গেছিলাম। রাজীব কাকু খুব অসুস্থ, দেখে এলাম। কি হয়েছে? ওই নিউরোর সমস্যা। ইচ্ছে করে বাবাকে সবটা বলল না সমীরণ। পারলে পাশে থেকো। তুমি জানো কি না জানি না, আমাদের ওই বাড়িটার সময় কিছু টাকা হাওলাত করেছিলাম সুদে। তারা এসে হুজ্জত করত। সেই সময় রাজীব আমাদের অনেক উপকার করেছিল। আমি জানি, বলতে গিয়েও বলল না সমীরণ। মাথা নেড়ে সরে এলো। একটু আড়াল খুব দরকার এখন ওর। এত বছর ধরে বুকে লালন করে আসা ঘেন্নার গরল অনুশোচনার জল হয়ে বেরিয়ে আসতে চাইছে। কে ভুল করলো তবে? বাবা। কিন্তু মাত্র একদিনের জন্য সারা জীবন ভুগছে যে মানুষটা নিজের আগুনে, সেই কি সবচেয়ে বড় শাস্তি পায়নি? নাকি দোষটা আসলে মায়ের ছিল? এত তীব্র অভিমান যে সবটুকু পাওয়া অপ্রাসঙ্গিক হয়ে গেল? না রাজীব কাকু সাধারণ পাশে থাকাটা দৃষ্টিকটু হয়ে যাচ্ছে বুঝেও সরে যাননি? নাকি এই সমাজ, যেখানে খুব সহজেই আঙুল তোলা যায় একে অন্যের উপর, আর অভিমানের পাঁচিল বানিয়ে বসে থাকা যায়? অথবা নিয়তি কেন বাধ্যতে? হরপাবানে ভেসে যাচ্ছিল সমীরণের হৃদয় চরাচর। এত বছরের জমে থাকা বিষ মুছছে। বড় আরাম লাগছে যেন। অধীর হয়ে ফোনটা তোলে সমীরণ। হ্যালো পূজা, সোম বলছি। হ্যাঁ, নাম্বার তো আছেই। ঠিক। আমি আছি তোমার পাশে, থাকবো সারা জীবন। এটাই বলার ছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।